कुछ मुंह में घुसेड़ा उसके बाद गले को उधेड़ के नाक से बाहर निकाला। ভাই এটাকে বলে হচ্ছে হোম ডমিনেশন। একদম রাজস্থান রয়্যালস কিন্তু এই বছর সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। এইভাবে যে ম্যাচ জিতবে পুরোপুরি এখনো অবধি একটা ম্যাচও হারেনি, পয়েন্টস টেবিলের টপে উঠে বসে আছে। কেন উঠবে না? টিমের মধ্যে 15 বছর বয়সী একটা ছেলে যে তুফান উড়িয়ে দিচ্ছে গৌহাটির মাঠে। তুই ভাব আইপিএলের 3টে টিম, সব থেকে বেস্ট টিম কোনটা কোনটা আছে? চেন্নাই, মুম্বাই আর হচ্ছে আরসিবি এখন বর্তমানে, ঠিক আছে? চেন্নাইয়ের বিরুদ্ধে 17 বলে 52, মুম্বাইয়ের বিরুদ্ধে 14 বলে 39 আর আরসিবির বিরুদ্ধে 26 বলে 78। 300 স্ট্রাইক রেট 15 বছর বয়সী একটা ছেলের, যার নাম হচ্ছে বৈভব সূর্যবংশী। সবাই আমরা ভেবেছিলাম যে একটা ওয়ান হিট ওয়ান্ডার ভেবেছিলাম, গত বছর এসেছিল, একটা সেঞ্চুরি মেরেছে, খেলেছে ভালো। সেকেন্ড সিজন এসে কিন্তু বেশিরভাগ প্লেয়ারদের কিন্তু আমরা ফ্লপ হতে দেখেছি। সেইখানে এসে বৈভব সূর্যবংশী নিজেকে প্রমাণ করছে যে ও হিউম্যান না, ও এলিয়েন। এলিয়েন ও, মানে এর জন্যই তো একটা গান মনে পড়ে, ছোটা বাচ্চাকে ছোটা বাচ্চা समझ के हमको ना समझाना। একদম ওর সাথে পুরোপুরি ফিট যায়। ছোটা বাচ্চা জান কে না কই আঁখে দিখানা রে। তাছাড়াও আমি আরেকটা প্লেয়ারে আমাকে ফ্যান বানিয়ে দিয়ে গেছে এই বছর বিশেষ করে, সেটা হচ্ছে ভাই ধ্রুব জুড়েল। কি প্লেয়ার ভাই, ওয়াট আ প্লেয়ার। আগের দিন তোর গুজরাটের বিরুদ্ধে 70 রানের ইনিংস খেলেছে, 75 রানের ইনিংস খেলেছে। আজকে এসেও কিন্তু 43 বলে 81 ব্যাং অন, মানে 3 নম্বর ম্যাচ কিন্তু ফেসে গেছিল মাঝখানে। অবশ্যই 3 নম্বর জায়গাটা পুরো ওর জন্য পারফেক্ট, একদম পারফেক্ট, যা বোঝা যাচ্ছে। কিন্তু আমি তাও এখনো বলবো যে রাজস্থান রয়্যালসের একটা জিনিস কি হয়েছে বলতো, বেস্ট এখনো অবধি রাজস্থান রয়্যালসের যে এখনো অবধি লোয়ার অর্ডার টেস্ট হয়নি কিন্তু ওদের। তুই প্রত্যেক 4টে ম্যাচে যদি আমরা দেখি, একটা ম্যাচে 3 উইকেট পড়েছে, একটা ম্যাচে 6 উইকেট পড়েছে, হাইয়েস্ট 6 উইকেট। এই ম্যাচেও 3টে 4টেই হয়তো 4টে উইকেট পড়েছে হাইয়েস্ট, আর কিন্তু আরেকটা ম্যাচে 2 উইকেট পড়েছে। তাহলে এখনো কিন্তু লোয়ার অর্ডার টেস্ট আসতে চলেছে। মেন টিম মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর বিরুদ্ধে কিন্তু খেলা হয়ে গেছে অলরেডি, খেলা হয়ে গেছে। হোম টিম যেখানে গৌহাটি ওদের হোম গ্রাউন্ড, সেই মাঠে কিন্তু ওদের জেতা হয়ে গেছে, ঠিক আছে? তবে একটা মাইনাস কি আছে, তুই যেটা বলছিস সেটার কথাই বলছি। গৌহাটি থেকে ওদের কিন্তু 7টা ম্যাচ পরে গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে ওদের সাভাই মানসিং স্টেডিয়াম রাজস্থানে, যে ওটা কিন্তু ওদের হোম গ্রাউন্ড হয়ে গেছে, ওইখানে আবার কোপ আপ করতে হবে আর কি। তো তার মানে কি আমরা কি 4 নাম্বার যে স্লটটা আমরা ফাঁকা রেখেছিলাম প্লে অফ, 4 নাম্বার আমরা এটা ভাবতে পারিনি, একদমই পুরো ভাবতে পারিনি। আমরা 4 নাম্বারটা একটু ডাউটে ছিলাম, হ্যাঁ ডাউটে ছিলাম যে রাজস্থান এই অবধি পৌঁছে যাবে। আরসিবি কে হারিয়ে, আরসিবি প্রথম ম্যাচ হারলো, ঠিক আছে, টেবিল টপে ছিল, সেখান থেকে কিন্তু রাজস্থান এখন পার হয়ে গেল। রাজস্থান 4টে ম্যাচই জিতে বসে আছে। আরসিবির এত চেষ্টা করার পরেও, ম্যাচের উপরে আসলে বলতে পারবো যে বলছি ভালো করে যে কিভাবে আরসিবি এত চেষ্টা করলো, তারপরেও 200 রান বানানোর পরেও কিন্তু আরসিবি এই ম্যাচটা জিততে পারলো না। মানে এত স্ট্রং টিম নিয়েও একতরফা জিতে গেছে। মুদ্রা কথা হচ্ছে ধ্রুব জুড়েলের জন্য, বৈভব সূর্যবংশীর জন্য একদম। যদি ম্যাচের উপরে আসি, আমরা ম্যাচের কথা যদি বলি, প্রথম থেকে টসটা ইম্পর্টেন্ট ছিল, যেহেতু বৃষ্টির গ্রাউন্ড ছিল, এখানে সবসময় টস ইম্পর্টেন্ট। টসে যেহেতু চেস করো, সবাই যেটা চায়, এখানে সবাই যে জিতবে সেই চাইবে রাজস্থান রয়্যালস। আর গুয়াহাটিতে এরকম ট্র্যাক রেকর্ড ছিল, কলকাতা যেমন গুয়াহাটি তেমন, মানে লাস্ট 5টা ম্যাচে যে টসে জিতে ফিল্ডিং করেছে সেই জিতেছে। হ্যাঁ, তো এখানে টসে জিতে নিয়েছে, স্বাভাবিক ব্যাপার যে পিচ ইয়ের আন্ডারে থাকে, কভার করা থাকে, সেখানে ফাস্ট বোলিং ভালো হবে, যেমন যেটার আমরা প্রমাণ পেয়েছিও। প্রথম বলে জোফরা আর্চার আসলো, ফিল সলকে এমন একটা বল করলো যে ফিল সল বুঝতেই পারেনি, প্রথম বলে উইকেট। ভাই ফিল সল কিন্তু এই বছর ফ্লপ চলে যাচ্ছে, কিন্তু আরসিবি ফিল সল কিন্তু ফ্লপ চলে যাচ্ছে। এটাই তো, তার জন্যই তো ব্যাকআপ রয়েছে, সেটা যে ওরা যা বল করেছে নান্দ্রে বার্গার আর জোফরা আর্চার মিলে, প্রথম 40-44 রান তো পুরোপুরি ব্যাক সাইডে এসেছে, পিছনের ভিতে থার্ড ম্যান থেকে ফাইন লেগ, এইটুকুর মধ্যে রান এসেছে। বিরাট কোহলি ছিল, দেবদত্ত পাডিক্কল ছিল, প্রথম বলটা আর একটুখানি জন্য প্রথম ব্রেকে ছিল। হ্যাঁ, তার আগে তুই যে এই বলটার কথা বলছিস, যে বিরাট কোহলি প্রথমে আউট হতে যাচ্ছিল, তার আগের বলেই কিন্তু স্লিপ ছিল, নিয়ে গিয়ে পুরো একদম ফোর্থ স্লিপ পয়েন্টে শর্ট থার্ড ম্যানে দাঁড় করে দিচ্ছে, শর্ট থার্ড সিঙ্গেল ব্যাট করার জন্য। ওই যে বিরাট কোহলি 16 বলে 32 মেরে চলে গেছে ওইখান থেকে। তো যাই হোক, দেবদত্ত পাডিক্কল ফ্লপ করেছে। আজকে আরসিবির যে পুরনো চেহারা সেটা আমি দেখতে পাচ্ছিলাম, যে গুড ওল্ড আরসিবি যেটা আইপিএলে আমরা দেখতে পেয়েছি সারা জীবন, সেরকম দেখতে পাচ্ছিলাম। ফিল সল্ট আউট, দেবদত্ত পাডিক্কল আউট, রাজাত পাতিদার একটা প্লেয়ার
রাজাত পাতিদার উপরে আসছি, তার আগে যারা খেলতে পারেনি তাদের কথা বলছি। বিরাট কোহলিও আউট হয়ে গেল, 32 রানে আউট হয়ে গেল। জিতেশ শর্মা এই বছর একটা পারফরমেন্স দেখতে পাইনি আমরা জিতেশ শর্মার এখন মানে এমন একটা মানে শুধু তো বলছে যে টিমে লাইন আপ বলতে বলতে হ্যাঁ, আমরা হাঁপিয়ে যাবো সত্যি সত্যি ঠিকই। যে জিতেশ শর্মাও খেলতে পারলো না, টিম ডেভিড আসলো, টিম ডেভিডও খেলতে পারলো না, রোমারিও শেপার্ড আসলো, রোমারিও শেপার্ডও না আসলো। একমাত্র প্লেয়ার যে স্ট্যান্ডিং স্ট্রং একদম দাঁড়িয়েছিল রাজাত পাতিদার। সেলিউট রাজাত পাতিদারকে, যে এরকম একটা ফর্মও দেখাচ্ছে আরসিবির হয়ে, লিডিং ফ্রম দ্য ফ্রন্টের কিন্তু এক্সাম্পল দিচ্ছে রাজাত পাতিদার পুরোপুরি। এই ম্যাচের মধ্যেও কত 60-এর উপরেই হয়তো রান ছিল, 60-65 রান ছিল রাজাত পাতিদার হচ্ছে তো 40 বলে 63, হ্যাঁ 40 বলে 63 রান ছিল। 4-6 হ্যাঁ, আমি আরেকটা জিনিস তুই ভাব যে 7 উইকেট পড়ে গেছে, প্রথমে 6 উইকেটের কথা বলি, 6 উইকেট পড়ে গেছে আরসিবির, সেখানে দুজন ব্যাটসম্যান রয়েছে, কে রোমারিও শেপার্ড আর হচ্ছে তোর রাজাত পাতিদার। 6 উইকেট পড়ে যাওয়ার পরেও গেল 7 উইকেট পড়ে গেছে, তারপরে ওরা ভেঙ্কটেশ আয়ারকে নামিয়ে দিয়েছে, ইমপ্যাক্ট, যেটা কিন্তু ভালো করে আরসিবি কিন্তু এটার ফলাফল বুঝতে পেরেছে, যার জন্য 200 অব্দি পৌঁছাতে পারলো। প্রথমে ঠিক ছিল, মানে প্রথমে ব্যাটিং আমরা ভেবেছিলাম যে না 190 কি 95, সুয়াস শর্মাকে নামায় ইমপ্যাক্ট হিসাবে, ভেঙ্কটেশ আয়ারকে ইমপ্যাক্টে নামিয়ে দিয়েছে। 7 উইকেট পড়ার পরেও রাজাত পাতিদার আর ভেঙ্কটেশ আয়ার দুজনে ব্যাট করছে। তখন ভেবেছিলাম যে ব্যাটিং লাইনআপে ডেপথটা ভাবতে পারছিস তুই আরসিবির এক বছর, এই বছর এটা তো রয়েছেই। আমার কি মনে হয় বলতো, দেখ সাকসেসফুল টিমরা এটা বুঝে গেছে, সবাই কলকাতার মতো না, বুঝে গেছে যে পরিষ্কার হিসাব এই আইপিএল এ যদি সার্ভাইভ করতে হয় তো আমার 200-র উপরে মিনিমাম রান চাই 200-র উপরে। আরসিবি কিন্তু এর জন্য ভেঙ্কটেশ আয়ারকে নামিয়েছে ওই জায়গাটায়, নালে কিন্তু কোনো নামানোর প্রয়োজন ছিল না এখানটায়। সে হেরেছে, সে ইমপ্যাক্টটা পরে পড়েছে, তাহলে আরো আগে জিতে যেত, জানো কথা 200 রানই সেফ না, তাহলে কি করে হবে? মাইনাস থেকে তো কমেছে, তোর বোনাস থেকে ওখান থেকে কমেছে, নেট রান রেটটা ঠিকঠাক থাকবে আর কি এটার জন্য। তো যাই হোক, ভেঙ্কটেশ আয়ার আজকে নামলো প্রথম, ও নিজেও ভাবতে পারেনি যে নামতে পেরেছে, এটাই তো আমরা আলোচনা করছিলাম, তাই যে ও ডাউটে পড়েছিল, কোনো কথাই ছিল না, হয়তো লিস্টে ছিল ইয়েতে, কিন্তু নেমে লাস্টে যাই হোক 15 বলে 30 এরকম সামথিং একটা ভালো ইনিংস খেলে দিয়ে গেছে, যার জন্য আরসিবি পৌঁছাতে পেরেছে। আর হচ্ছে রাজস্থান রয়্যালসের যদি বোলিং এর কথা বলি আমরা, রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার খুব, মানে রাজস্থান রয়্যালস এই বছর যে এইরকম একটা খুব নামি দামি বোলার নেই কিন্তু, রবি বিষ্ণই ফ্লপ বোলার, নান্দ্রে বার্গার কেউ নামই জানে না হয়তো, অনেকে আছে যারা খেলা দেখে না, ঠিক আছে। জোফরা আর্চার একমাত্র চেনাশোনা রয়েছে, সন্দীপ শর্মা আন্ডারডগ বোলার, হ্যাঁ, আর সন্দীপ শর্মার উপরে যে টিকিট বিক্রি হবে সেরকম বোলার না কিন্তু, সন্দীপ শর্মাও না, সেটা ভালো খেলে সেটা আলাদা, কিন্তু কোনোদিন কিন্তু নাম হয়নি। যেমন রাজাত পাতিদার যতই খেলুক, ধ্রুব জুড়েল, এরা যতই খেলুক, এদের কিন্তু সে স্টারে পৌঁছাতে পারবে না, সেই যে একটা লেভেলের সেই জায়গাটা। তো এইরা এরকম ধরনের বোলাররা এসে যে এরকম পারফরমেন্স করে দিয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালসের, আমি মনে করি সব থেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে এই বছর রাজস্থান রয়্যালসের এটাই, যে হচ্ছে বোলিং লাইন আপ ওদের। আর আরেকটা জিনিস, বোলিং লাইন আপের উপর আরেকটা জিনিস তোকে বলছি, প্রত্যেকটা প্লেয়ারের ঠিক আছে একতা আছে, মানে কেউ যদি বল করে যদি মনে করে যে ফ্লপ খাচ্ছে, তার পরিবর্তে কিন্তু একটা তোর জোফরা আর্চার তো এটা একটা প্লাস পয়েন্ট গেল। জোফরা আর্চার ঠিকঠাক বল করছে এই বছর, ভালো বল করেছে, কিন্তু ওপেনিং স্পেল দুটো ভালোই বল করেছে। তারপরে তুই এখানে রবি বিষ্ণয় কথা বলতে হবে, পার্পল ক্যাপ হোল্ডার রবি বিষ্ণয় কিন্তু কামব্যাক হয়েছে এই বছর। আমি একটা জিনিস দেখছিলাম, এতদিন ধরে অ্যাকশন, বোলিং স্পিড, এতদিন ধরে কিন্তু বল কিন্তু ছিল 90-এর উপরে, সব বল করতো, সব 100 এরকম গতিতে বল করতো। এই বছর এসে কিন্তু স্লো বল করছে, যার জন্য কিন্তু উইকেট গুলো পাচ্ছে। লাইক চাহাল। তারপরে ব্রিজেশ শর্মা নতুন বোলার এনেছে, ব্রিজেশ শর্মা এসেও কিন্তু ইম্পর্টেন্ট উইকেট তুলে দিয়ে যাচ্ছে, 2টো উইকেট পেয়েছে আজকে, তার মধ্যে রাজাত পাতিদারের একটা ইম্পর্টেন্ট উইকেট ছিল, আর না সরি টিম ডেভিডের ইম্পর্টেন্ট উইকেট ছিল। টিম ডেভিড ওখান থেকে টিকে গেলে কিন্তু মনেই আছে নিশ্চয়ই 75 রান ইনিংস আপনাদের, 25 বলে 75। তো এই ধরনের পারফরমেন্স আসছে বলে কিন্তু রাজস্থান আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছে। কিন্তু তারপরে আসলো আরসিবির ব্যাটিং, না তারপরে কি আসলো বোলিং, আরসিবির বোলিং নিয়েই বলে দিই আমি একটুখানি। জশ হেজেলউড আর হচ্ছে ভুবনেশ্বর কুমার, বিশেষ করে ভুবনেশ্বর কুমারকে লাস্ট কবে তুই 2 ওভারে 26 খেতে দেখেছিস? ওটাই তো কথা। জশ হেজেলউড 2 ওভারে 31, ভুবনেশ্বর কুমার 2 ওভারে 26। কে মেরেছে? পুচকে ছেলে, মানে ঠিকঠাক দাড়ি গোপো গজায়। 15 বলে 50 বৈভব সূর্যবংশীর, ভাই রে, ও মানে আর কত দিক থেকে সারপ্রাইজ করবে বলো? সত্যি তাই, মানে কত দিক থেকে সারপ্রাইজ, সময়ের শুধু অপেক্ষা যে টি20 ইন্ডিয়ান স্কোয়াডে আমরা তাকে খুব তাড়াতাড়ি দেখতে চলেছি। এইটা শিওর যে ইন্ডিয়ান টিম এবার ফাস্ট ট্র্যাক করবেই, জয়সওয়াল প্লাস বৈভব সূর্যবংশী, দুই জনকেই, শুধু বৈভব সূর্যবংশী না, জয়সওয়ালকেও আর ধ্রুব জুড়েলকেও কিন্তু দেখবে, কারণ হচ্ছে এক হচ্ছে উইকেট কিপার
মাল্টিপল স্কিল নিয়ে আসে। উইকেট কিপার প্লাস হচ্ছে ওকে 4-এ খেলাও, 5-এ খেলাও, 6-এ খেলাও, যেখানে খেলাও খেলে দেবে। মানে আমরা তাই ভাবছি যে 2028 হয়তো তো টি-20 বিশ্বকাপ হতে চলেছে, মানে চেঞ্জেস আসবেই, ঠিক আছে? যে হারে আইপিএল চলছে আর যে হারে প্লেয়ারে কিছু প্লেয়ারে যে আমরা নাম বললাম, রাজস্থান রয়্যালস তো অর্ধেক ম্যাচ, বেশিরভাগ ম্যাচই পাওয়ার প্লেতে জিতে যায়। যদিও হেজেলউড আজকে জয়সওয়ালের উইকেট তুলে নিয়েছে, বৈভব সূর্যবংশী 15 বলে 50 মেরে দিয়েছে পাওয়ার প্লের মধ্যে, 97 রান হয়েছে পাওয়ার প্লেতে, 97 রান, মানে ওরা পাওয়ার প্লেতেই ম্যাচ জিতে যায়। হ্যাঁ, পাওয়ার প্লেতে অর্ধেক ম্যাচ জিতে যায়। তারপরে বললামই বৈভব সূর্যবংশীর কথা, আর কি বলবো, 26 বলে 78 তো মেরেছে বললামই। হেটমায়ারকে আজকে 4 নম্বরে জায়গা দিয়েছিল, একটা জায়গায় গিয়ে কিন্তু রাজস্থান রয়্যালস আজকে ফেসে গেছিল। যদি ধ্রুব জুরেল এই ইনিংসটা টিকে থেকে শেষ অবধি না খেলতো তাহলে কিন্তু এখানে রাজস্থান রয়্যালস ফেসে গেছিল। পান্ডিয়ার সেই ওভারটা 4-5 রানের মধ্যে 3টে উইকেট পড়ে গেছিল। কুনাল পান্ডিয়া সবাইকে ইমপ্রেস করেছে, গত বছর ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ছিল, এই বছরও কিন্তু ইমপ্রেস করছে সবাইকে। কুনাল পান্ডিয়া বাউন্সার দিয়ে একটা স্পিনার হয়ে মানে হাইটের ওয়ার্নিং খাচ্ছে, যে হাইটের সেকেন্ডবার আমরা এটা ওর ইউনিক পরিচয়, ওটাই তো শিখেছে না, এরকম না যে আমি আসলাম বল করে দিলাম, না এটা ইউনিক, ও একটা এনেছে যেটা ওর কাজে যাচ্ছে। হেটমায়ারকে আজকে 4 নম্বরে করে দিয়েছে, 4 নম্বরে নামানোর পরে হেটমায়ারকে আউট করেছে। হেলমেট ছিল না তো, ভয় পেয়ে মনে ওটাকে ব্যাটে লাগিয়ে দিয়েছে, এটাই হয়েছে। তারপরে কুনাল পান্ডিয়া ভালো বল করে গেছে, 4 ওভারে 30 দিয়ে হচ্ছে তোর 2 উইকেট নিয়ে চলে গেছে। ওই জায়গাটা ফাঁসিয়ে দিয়েছিল বেশ ভালো। হেজেলউড ওই টাইমে এসে একটা উইকেট তুলেছে। রবীন্দ্র জাদেজা আর ধ্রুব জুরেল লাস্টে খেলে দিয়ে কিন্তু এই ম্যাচটা পুরোপুরি বার করে নিয়ে গেছে। আরসিবির এমন কোনো বোলার নেই যে তাকে ধোয়নি। টিম ডেভিড একটা ওভার করতে এসেছিল, 18 মেরে দিয়েছে 1 ওভারে। এটাই বলছিলাম যে ইমপ্যাক্ট হয়তো কে খেলেছিল, ভেঙ্কটেশ আইয়ার, হ্যাঁ, কিন্তু সেই মানে এফেক্টটা কোথায় পড়লো? বোলিং, যে সুয়েজ শর্মা পড়ানি ছিল না, আমি স্পিনার, মেন স্পিনার। হ্যাঁ, কুনাল পান্ডিয়া তো মেন স্পিনার না। সে জিতুক হারুক সেটা আমি বড় প্রশ্ন আসছে না, ঠিক আছে? সে জিতেছে, ভালো হয়েছে তো রাজস্থান, কিন্তু ইমপ্যাক্ট কতটা পড়েছে এটাই তার বোঝা গেল, ঠিক আছে? একটা তো স্পিনার খেলায়নি, ঠিক আছে, মানে খেলায়নি বলতে আর অপশন ছিল না। কিন্তু আবার এটা দেখ, যদি স্পিনার খেলাতো রানটা গিয়ে দাঁড়াতো 170-80, ও তো একাই 30 করেছে, 200 থেকে 30 বাদ দে কত হয়? ভুবনেশ্বর কুমারের সঙ্গে খেলছিল লাস্টে। না তাও একটা বলছি যে বোলিং এও কিন্তু একটা এফেক্ট পড়ে। আমার মনে কি বলতো, ব্যাটসম্যান থেকে একটা বোলারের ভূমিকা বেশি থাকে যখন চেস করতে গেলে, ঠিক আছে? চেস করতে গেলে বোলারের ভূমিকা বেশি থাকে, এটা ঠিক আছে মানলাম, কিন্তু বোলিং সেটআপ যদি কমপ্লিট তোমার না থাকে, তুমি সেইভাবে যেমন টিম ডেভিডকে একটা ওভার করাতে হচ্ছে, টিম ডেভিড বল করছে বাবা যায়, এই ধরনের বোলিং লাইনআপ নিয়ে কিন্তু ম্যাচ জেতা যাবে না। মেন স্পিনার যদি একসাথে প্যাকটা না থাকে যে কোনো টিমের বোলিং লাইনআপ, তাহলে কিন্তু সেই টিম কিন্তু ম্যাচ জিততে পারে না। তা আবার 200 রান করুক, 210 করুক বা 180 করুক। তো রাজস্থান এই দিক থেকে এগিয়ে গেছিল, যে ওদের বাধ্য করেছে ভেঙ্কটেশ আয়ারকে নামাতে। রাজস্থানের বোলিং চুমু, রাজস্থানের ব্যাটিং চুমু। দেখা যাক কত দূর অবধি ওরা পৌঁছায় না পৌঁছায়, ঠিক আছে? আমরা একটা প্ল্যান করছি ভিডিও নিয়ে, যে আমাদের মতে কোন চারটে টিম কিন্তু প্লে অফে উঠতে পারে, সেরকম একটা সেটা হাফ স্টেজ হলে মোটামুটি হাফের দিকে একটা নিয়ে আসবো। হ্যাঁ, প্রত্যেকটা টিমে 5-6টা করে ম্যাচ হয়ে গেলে তারপরে বোঝা যাবে যে কোনখানে কি জায়গা রয়েছে, ঠিক আছে? সে কলকাতা হোক আর সিএসকে হোক আর যারা টেবিল বোটামে আছে, নিচে আছে। তো আপনারা কমেন্ট করে জানান যে আপনি আজকে কার ইনিংস সব থেকে ভালো লেগেছে, কোন সময়টা এসে কে খেলেছে, যে ধ্রুব জুরেলের নাকি হচ্ছে বৈভব সূর্যবংশীর নাকি রজত পাতিদার, যাকে ইগনোর করলে কিন্তু চলবে না। রজত পাতিদার একা দাঁড়িয়ে থেকে কিন্তু পুরো একদম ম্যাচটাকে আরসিবি 200 অবধি নিয়ে গেছে। দেখ, এমন একটা টিম আজকে আরসিবি হেরেছে, ঠিক আছে, এমন একটা টিম যারা কামব্যাক কিন্তু এই করবে, কামব্যাক কিন্তু তো চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে রাজস্থান রয়্যালসের কিন্তু যেটা তুই বললি মিডল অর্ডার কিন্তু আমরা টেস্টে ওইটা আমরা দেখবো, ঠিক আছে? যেমন ডোনোভান ফলের নামতেই হয়নি, ওইটা যদি ওরা ক্লিক করে যায় না, ভালো, তার মানে প্লে অফসে রাস্তা একদম পাক্কা রাজস্থান। এই একটা দিক যদি টেস্ট হয়ে যায় ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু একদম ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে রাখছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। কমেন্ট করছেন, ভালো লাগছে, সাপোর্ট দেখাচ্ছেন, এইভাবে সাপোর্ট দেখিয়ে যান। আমরা এইভাবে আমাদের মতো আপনাদের জন্য খাটনি করে নিয়ে প্রত্যেকটা দিনই ভিডিও নিয়ে আসবো। আর খাটনি করতে সেটা দর্শকরা বুঝতে পারছে যে আমরা খেলার শেষে নিয়ে চলে আসছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, চলো, নোটিফিকেশন। বাই।